আলোচনা করছিলাম চতুর্থ অধ্যায়ের ৬৫ পাতায়। আজকে আমরা আলোচনা করব ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন সম্পর্কে। আচ্ছা, রত্ন কাকে বলে? রত্ন আমরা বলতে বুঝি কোনো সম্পদকে বলা হয় রত্ন। তো এই ভারতকে ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন কেন বলা হতো সেটা সম্পর্কে আমরা একটু আলোচনা করে নিই। ভারতকে ব্রিটেন তাদের রত্ন হিসাবে গণ্য করত, অর্থাৎ ভারত ছিল তাদের সম্পদ আহরণের একটা ক্ষেত্র। কিভাবে ব্রিটেন ভারত থেকে সম্পদ আহরণ করত? এর অনেকগুলো পদ্ধতি ছিল। প্রথম, ভারতে উপনিবেশ স্থাপন করার পর ভারত থেকে প্রচুর পরিমাণ রাজস্ব তারা বিদেশে নিয়ে চলে যায়। এই বিপুল পরিমাণ রাজস্ব নিয়ে গিয়ে তাদের অর্থনীতিকে অনেক উন্নত করতে পেরেছিল। দ্বিতীয়ত, ভারতের বিপুল পরিমাণ যে খনিজ সম্পদ আছে, অর্থাৎ কয়লা, লোহা, অ্যালুমিনিয়াম, তামা, এই সমস্ত খনিজ সম্পদ তারা বিদেশে নিয়ে যায় শিল্পের কাঁচামাল হিসেবে, তাদের দেশে নিয়ে চলে যায়। ৩ নম্বর, ভারতের বিশাল পরিমাণ যে প্রাকৃতিক সম্পদ বা বনজ সম্পদ আছে, কাঠ, মধু, মোম ইত্যাদি বন থেকে যেগুলো পাওয়া যায় সেগুলো তারা বিদেশে নিয়ে যায়। ৩ নম্বর, ভারত থেকে তারা নেয় বিপুল পরিমাণ কৃষিজ সম্পদ। আগের দিন আমরা বাণিজ্য ফসল বা বাগিচা ফসল সম্পর্কে পড়েছিলাম বা আলোচনা করেছিলাম। সেই বাগিচা ফসল বা বাণিজ্য ফসল কি? যে ফসলগুলো তাদের বাণিজ্যে বা শিল্পের কাঁচামালে খুব গুরুত্বপূর্ণ হিসাবে প্রয়োজন হয় সেগুলোকে বলা হয় বাণিজ্য ফসল বা বাগিচা ফসল। যেমন হচ্ছে পাট, তুলো, নীল, এগুলো হচ্ছে বাণিজ্য ফসল। এছাড়াও চা, আখ, এগুলো শিল্পের কাজে ব্যবহার করা হয়। এইগুলো ভারতে প্রচুর পরিমাণ চাষ করে তারা তাদের শিল্পের কাঁচামাল হিসাবে এবং বাণিজ্যের পণ্য হিসাবে নিয়ে যেত। এর থেকেও তারা প্রচুর পরিমাণ অর্থ ভারত থেকে উপার্জন করত। আর সবশেষে তাদের দেশের যে বিশাল পরিমাণ শিল্পদ্রব্য সেগুলো ভারতের বিশাল বাজারে তারা বিক্রি করতে পারত। ভারত ছিল তাদের কাছে একটা বাজার যেখানে তারা তাদের পণ্য বিক্রি করতে পারত। সেই বাজারটা কিভাবে ব্যবহার হতো বা কতটা গুরুত্বপূর্ণ আমরা দেখি। সেখানে যে ল্যাঙ্কাশায়ার নামক যে শিল্পক্ষেত্রটি ছিল, সেখানকার যে বস্ত্র উৎপাদিত হতো তার 85%, 100টা কাপড় উৎপন্ন হলে তার 85টাই ভারতের বাজারে বিক্রি করা হতো। তার সঙ্গে সঙ্গে আমরা দেখলাম যে ভারতে আর কি করতো তারা। ভারতে যে বিশাল পরিমাণ লোহা লাগতো, সে জাহাজ নির্মাণ করতেই হোক, রেলপথ স্থাপন করতেই হোক, সেগুলো সবে তার কিন্তু প্রায় 17% আসতো ব্রিটেন থেকে। অর্থাৎ বুঝতে হবে ব্রিটেনের যে শিল্প কারখানা তার বাজার হিসাবে ভারত ব্যবহার করত। তাহলে কেন ভারতকে ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন বলা হয়েছে? তার কারণ ভারত থেকে তারা প্রচুর পরিমাণ অর্থ পেত। কিসের মাধ্যমে? রাজস্ব আদায়ের মাধ্যমে, তাদের বনজ সম্পদ দখলের মাধ্যমে, খনিজ সম্পদ দখলের মাধ্যমে, কৃষিজ সম্পদ দখলের মাধ্যমে এবং এদেশে পণ্য বিক্রয়ের মাধ্যমে ভারত থেকে প্রচুর অর্থ তারা উপার্জন করত। তাই ভারত ছিল ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন। এবার দেখব ভারতে ব্রিটেনের যে শিল্প কারখানাগুলো গড়ে উঠেছিল। ব্রিটেন যে নিজের দেশ থেকে পণ্য তৈরি করে এনে ভারতে বিক্রি করত তাই না, ভারত থেকে কাঁচামাল সংগ্রহ করে, ভারত থেকে অর্থ সংগ্রহ করে ভারতে তারা প্রচুর কলকারখানা গড়ে তুলতে শুরু করেছিল। আমরা দেখতে পাই 1850-এর দশক থেকে ভারতে তৈরি হয়েছিল সুতি বস্ত্র কারখানা, তৈরি হয়েছিল চটকল, তৈরি হয়েছিল চামড়া, চিনি ইত্যাদি কারখানা তৈরি করেছিল। কিন্তু এই তৈরিটা সব ব্রিটিশ মালিকরাই করেছিল। কোনো ভারতীয় শিল্পপতি বা মালিক তারা কিন্তু কোনো বাণিজ্য এখানে কোনো শিল্প কারখানা এখানে গড়ে তুলতে পারেনি। কেন ব্রিটিশ শিল্পপতিরা শিল্প কারখানা স্থাপন করতে পারলো, ভারতীয় শিল্পপতিরা করতে পারলো না? তার কারণ বৈষম্যমূলক আচরণ। যে ব্রিটিশ শিল্পপতিরা ছিল তাদের খুব সহজে ঋণ দেওয়া হতো, তাদের খুব সস্তায় কাঁচামাল বিক্রয় করা হতো। কিন্তু ভারতীয় যে শিল্পপতিরা ছিল তারা ব্যাংক থেকে কোনো ঋণ পেত না, তাদের পণ্যের ওপর বিশাল পরিমাণ শুল্ক চাপিয়ে দেওয়া হতো, তাদের কাঁচামাল বেশি দাম দিয়ে কিনতে হতো।
ফলে ব্রিটিশ শিল্পপতিদের সঙ্গে ভারতীয় শিল্পপতিরা কম্পিটিশানে পেরে উঠল না। তাদের শিল্প স্থাপন করতে গেলে অনেক বেশি খরচ করতে হতো, জিনিসের দাম বেড়ে যেত, জিনিস বিক্রি হতো না। এই কারণে দেশীয় উদ্যোগে কোনো শিল্প কিন্তু সেই সময় গড়ে ওঠেনি। এবার আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, তাহলে আমরা দেখলাম যে কেন ভারতে দেশীয় শিল্পপতিরা শিল্প কারখানা গড়ে তুলতে পারলেন না। এবার আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব, তোদের বইয়ে 67 পাতায় আছে, চতুর্থ অধ্যায়, সেটা হলো ভারতে রেল ব্যবস্থা স্থাপন। ইংরেজরা ভারতে রেলপথ স্থাপন করেছিল, প্রচুর পরিমাণ খরচ হয়েছিল এই বিশাল অঞ্চলে লাইন পাততে, তারপরে রেল ইঞ্জিন নির্মাণ করতে ইত্যাদি ইত্যাদি। এত বিশাল পরিমাণ খরচ তারা এখানে করলো, এর পেছনে কিন্তু ভারতীয়দের উন্নতির কোনো চেষ্টা তাদের মধ্যে ছিল না। তাদের মধ্যে মূল উদ্দেশ্যটা ছিল ব্রিটিশের বাণিজ্যকে আরও প্রসারিত করা। এত বিশাল পরিমাণ পণ্য ভারতে নিয়ে আসছে, ভারতে বিশাল বাজার দখল করতে তাদের রেলপথের প্রয়োজন ছিল, যেখানে খুব সস্তায় প্রচুর গ্রামে গ্রামে তাদের পণ্যগুলো পাঠিয়ে দেওয়া যাবে কম খরচে। আর ভারত থেকে শিল্প যে কাঁচামালগুলো সংগ্রহ করছিল, সেই কাঁচামালগুলোও রেলের মাধ্যমে খুব সহজে তারা নিয়ে চলে যেতে পারছিল। তাহলে মূলত তাদের ব্যবসা বাণিজ্যের জন্যই কিন্তু তারা এই রেলপথটা স্থাপন করেছিল। আর তার সঙ্গে তাদের আরও একটা উদ্দেশ্য ছিল, এই ভারত দখল করতে গেলে ভারতের যেখানে যা বিদ্রোহ হচ্ছে, সেনাবাহিনী দ্রুত সেখানে পাঠানোর দরকার ছিল। সেই সেনাবাহিনী পাঠানোর জন্য রেলপথ ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয় পরিবহন ব্যবস্থা। রেলপথের মাধ্যমে অতি দ্রুত বিশাল পরিমাণ সৈন্যকে এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠানো হতো। ফলে তাদের রাজনৈতিক প্রয়োজনে বা সামরিক প্রয়োজনেও ভারতে রেলপথ স্থাপন করেছিল, যাতে এই বিশাল ভারত সাম্রাজ্য তাদের হস্তগত থাকতে পারে। রেলপথ স্থাপনের পদ্ধতিটা কী ছিল? রেলপথ স্থাপনের পদ্ধতি ছিল, তারা ব্রিটিশের বিভিন্ন কোম্পানিকে খুব সস্তায় ঋণ দিত, নানা রকম আর্থিক সাহায্য দিত। এই সবের মাধ্যমে ভারতে তারা রেলপথ স্থাপন করতে দিয়েছিল। তারা সহজে ঋণ পেত, নানা রকম আর্থিক সুবিধা পেত, এবং এই রেলপথ স্থাপন করতে গিয়ে তারা যে জমি পেত, সেই জমির জন্য আলাদা খাজনা দিতে হতো না। সেই জমি স্থাপন করতে গিয়ে যদি তাদের কোনো বাধার সম্মুখীন হতে হতো, সেগুলো ব্রিটিশ সরকার তাদের সাহায্য করত। এবং সেই সঙ্গে ব্রিটিশ সরকার যদি তাদের রেলপথ স্থাপন করতে গিয়ে কোনো আর্থিক ক্ষতি হতো, সেই ক্ষতিপূরণের দায়িত্ব ব্রিটিশ সরকার নিত। এই যে শিল্প মালিকদের সাহায্য করার যে পদ্ধতি, একে বলা হতো গ্যারেন্টি প্রথা। এই গ্যারেন্টি প্রথার মাধ্যমে ভারতে রেলপথ স্থাপন করা হয়েছিল। কিন্তু রেলপথ স্থাপন করলেও ভারতের যে সাধারণ মানুষ, তাদের কি উপকার হয়েছিল বা রেলপথ বিস্তারের কি ফল হয়েছিল? ফলে ইংরেজদের জন্য খুব ভালো হয়েছিল। ইংরেজরা খুব সহজে ভারতে তাদের পণ্যের বাজার দখল করতে পারছিল, ভারত থেকে কাঁচামাল নিয়ে যেতে পারছিল। কিন্তু ভারতীয়দের জন্য এর ফল মোটেই ভালো হয়নি, কারণ ভারতে রেলপথ স্থাপন করতে গিয়ে যে বিশাল জমি তাদের দখল করে নিতে হয়েছিল, এতে তাদের কৃষি উৎপাদন অনেক কমে গিয়েছিল, কৃষি জমি প্রচুর পরিমাণে রেলপথে চলে গিয়েছিল। দ্বিতীয়ত, রেলপথ স্থাপন করতে গিয়ে তাদের এই জলসেচ ব্যবস্থা বিরাট ধাক্কা খেয়ে গিয়েছিল, যাতে জলসেচটা ঠিকমতো না হওয়ায় ভারতে নানা রকম মহামারী ছড়িয়ে পড়েছিল। কলেরা, তারপরে ম্যালেরিয়া ইত্যাদি রোগ, এই জলবাহিত রোগ ছড়িয়ে পড়েছিল রেলপথ স্থাপনের পরোক্ষ প্রভাব হিসাবে। আর সেই সঙ্গে ভারতের যে সাধারণ মানুষ ছিল, এই সাধারণ মানুষকে খুব কম খরচে সেখানে মজুরের কাজ করানো হতো, তাতে তাদের বিরাট অসুবিধা হয়েছিল। আর বিশাল পরিমাণ জমি তাদের দখল করে নিয়েছিল রেল কোম্পানিগুলো। এইভাবে দেখা যাচ্ছে যে রেলপথ প্রবর্তন ভারতের পক্ষে মোটেই শুভ হয়নি। আজ এই পর্যন্ত থাকলো।